লাবণী এবং রেণুকা দুজনেই একই কলেজে পড়াশোনা করত। লাবণী খুবই স্মার্ট এবং দেখতে খুবই সুন্দরী ছিল, তাই কলেজের বেশিরভাগ ছেলেই লাবণীকে পছন্দ করত। কিন্তু লাবণী অরুণ নামে একটি ছেলেকে মনে মনে খুবই পছন্দ করত। অপরদিকে রেণুকা খুবই সাদাসিধে ধরনের একটি মেয়ে ছিল, আর এই কারণেই অরুণ তাকে খুবই ভালোবাসতো। একদিন অরুণ লাবণীর কাছে এসে বলে, লাবণী, তোর সঙ্গে আমার একটা খুব জরুরি দরকার আছে, তুই আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ হ্যাঁ, কি দরকার আছে আমায় বল, আমি শুনছি। লাবণী মনে মনে ভাবছিল যে হয়তো অরুণ তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু অরুণের কথা শুনে লাবণী অবাক হয়ে যায়, কারণ সে বলে, লাবণী, আমি অনেকদিন ধরেই তোদের ওই যে ক্লাসের রেণুকা নামে মেয়েটা, ওকে আমি পছন্দ করি, কিন্তু ওকে আমি কিছুতেই এসব কথা বলতে পারছি না জানিস। আমি তোদের দুজনকে মাঝে মাঝে কথা বলতেও দেখেছি। তুই কি আমার হয়ে ওকে একবার কলেজের মাঠে আসতে বলবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে অরুণ? কলেজে এত মেয়ে থাকতে শেষে রেণুকাকে ভালোবাসিস? আর ওর মধ্যে কি এমন আছে যে তুই ওকে ভালোবাসিস? তুই এইভাবে বলছিস কেন? ও সকল মেয়ের থেকে আলাদা। অন্যান্য মেয়েদের মতো সাজগোজ বা ঘুরে বেড়াতেও পছন্দ করে না, আর ওর এই গুণগুলোই আমার খুব ভালো লাগে। তুই প্লিজ ওকে একবার আমার কথা বলিস। কিরে, বলবি তো? অরুণ বারবার লাবণীকে রিকোয়েস্ট করতে থাকে। তখন লাবণী মনে মনে বলে, বলবো না ছাই, আমার জীবনে কাবাবের হাড্ডির মতো এসে পড়েছে এই মেয়েটা। না না, একে অরুণের কথা বলা যাবে না, এদিকে অরুণকে কিছু একটা বলতে হবে। এরপর সে বলে, আরে হ্যাঁ রে, তুই বলেছিস আমি বলবো না মানে? আমি আজকেই ওকে তোর জন্য কলেজে ছুটির পরে মাঠে অপেক্ষা করতে বলবো, তুই চিন্তা করিস না। দেখ না আমি খালি কি করি, তোর সব প্ল্যান আমি ভন্ডল করে দেব। এক্ষুনি গিয়ে রেণুকাকে বলবো যে তুই আমাকে ভালোবাসিস। এই বলে লাবণী সেখান থেকে চলে যায় এবং দেখে যে রেণুকা কলেজের মাঠে বসে পড়াশোনা করছে। এরপর সে চালাকি করে রেণুকার কাছে গিয়ে বলে, এই রেণুকা জানিস আজ কি হয়েছে? আজ আমি অনেক অনেক হ্যাপি। আজ এতদিন পর অরুণ আমাকে প্রপোজ করেছে। ও বলেছে ও আমাকে অনেক ভালোবাসে। আরে তাই নাকি? এ তো খুব ভালো কথা। তুই কি বললি? কি বলবো মানে, আমিও তো ওকে ভালোবাসি। এতদিন পরেও স্বীকার করলো, আমিও হ্যাঁ বলে দিয়েছি। যাক ভালোই হলো, শুনে বেশ ভালোই লাগলো। এবার তাহলে একটা ট্রিট দে। হ্যাঁ হ্যাঁ, ট্রিট তো নিশ্চয়ই দেব। আমরা দুজনেই কলেজে এ ব্যাপারে সবাইকে বলে দেব, আর সবাইকে খাওয়াবো। রেণুকা ও লাবণীকে মাঠে বসে কথা বলতে দেখে অরুণ মনে মনে ভাবে, আরে বাহ, লাবণী তো পুরো ব্যবস্থা করে রেখেছে দেখছি। এই মেয়েটা তো সত্যি সত্যি অনেক কাজের। না, দেরি করলে চলবে না। আমি আজকেই আমার মনের কথা ওকে বলে দেব। এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। এরপর অরুণ তাদের কাছে যায় এবং বলে, থ্যাংক ইউ লাবণী, তুই আমার আজকে অনেক বড় উপকার করেছিস। আমি সারা জীবন তোর এই উপকার ভুলতে পারবো না। অরুণকে সামনে দেখে লাবণী চমকে ওঠে। সে কল্পনাও করতে পারেনি যে অরুণ সেখানে চলে আসবে। তারপর তার মনে পড়ে যায় যে সে রেণুকার সাথে মাঠে দেখা করানোর কথা বলেছিল। সে মনে মনে নিজের উপরে খুবই রাগ করে, কারণ নিজের অজান্তেই সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। এমন সময় রেণুকা অরুণকে বলে, হাই অরুণ, আমি লাবণীর মুখে সবকিছু শুনেছি, আর আমি খুব খুব খুশি হয়েছি। তোমাদের তো আমাকে আজকে ট্রিট দেওয়া উচিত। এত বড় একটা খবর, একটু তো সেলিব্রেশন করতেই হবে। লাবণী তোমাকে সবকিছু বলে দিয়েছে? তুমি এ নিয়ে আমার উপর রাগ করোনি তো? সত্যি করে বলো তো, তুমি মন থেকে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। সত্যি বলছি, আমি খুব খুশি হয়েছি। আর আমি শুধু শুধু রাগ করতে যাব কেন? লাবণী যেখানে হ্যাপি সেখানে আমিও ওর জন্য হ্যাপি। তা তোমরা বিয়েটা কবে করছো শুনি? রেণুকার কথা শুনে অরুণ চমকে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে রেণুকা তাকে এভাবে লাবণীর কথা বলছে কেন। এদিকে লাবণীও বুঝতে পারে যে সে এবার ধরা পড়তে চলেছে। তাই সে মনে মনে ঠিক করে ফেলে যে সে কি বলবে। এক মুহূর্ত চুপ করে থাকার পর অরুণ বলে, আরে রেণুকা, তুমি এসব কি বলছো? আমি লাবণীকে বিয়ে করতে যাব কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। অরুণের কথাগুলি শুনে রেণুকার কানে বিদ্যুতের মতো এসে পড়ছিল। এমন সময় লাবণী বলে, দেখলি তো তোকে কেমন বোকা বানালাম। আসলে অরুণ, ও তো কিছুতেই এখানে থাকতে চাইছিল না, তাই আমি মিথ্যে করে আমার আর তোমার গল্প সাজিয়ে ওকে এখানে আটকে রেখেছিলাম, যাতে তুমি ঠিক সময় এসে ওকে প্রপোজ করতে পারো। এই ঘটনার পর তারা লাবণীর উপর বিশ্বাস করে। এরপর অরুণ রেণুকাকে প্রপোজ করে। রেণুকাও অরুণের প্রস্তাব মেনে নেয় এবং 1 বছর পর তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ে হওয়ার পরেও লাবণী অরুণকে ভুলতে পারে না। সে অরুণের জন্য এতটাই পাগল হয়েছিল যে সে অরুণের ভাই সুরেশকে বিয়ে করে নেয়। বিয়ের পর সে নানান ছলনায় অরুণের কাছে আসার সুযোগ খুঁজত। একদিন সকালে রেণুকা নিচে বাথরুমে স্নান করছিল। এমন সময় লাবণী 1 কাপ চা নিয়ে অরুণের ঘরে যায় এবং টেবিলের উপরে চা রেখে অরুণের কাছে গিয়ে তাকে আস্তে করে চায়ের জন্য তোলার চেষ্টা করে। অরুণ লাবণীকে রেণুকা ভেবে জড়িয়ে ধরে। তখন লাবণী বলে, আরে আরে অরুণ, এটা কি করছো? কেউ যদি আমাদেরকে এভাবে দেখে নেয় তাহলে কি ভাববে বলো তো? আরে তুই, আসলে
আমি বুঝতে ভুল করেছি। আমি ভেবেছিলাম রেনুকা এসেছে, তা হঠাৎ করে তুই আজকে চা দিতে এসেছিস? রেনুকা কোথায়? ও তো আমাকে রোজ চা দিয়ে যায়। এটা কি কোনো কথা? আমিও তো এ বাড়ির বউ। আমি যদি তোমাকে এক কাপ চা দিই তাতে কি কোনো ক্ষতি হয়ে যাবে নাকি? নাও, এবার অত চিন্তা না করে চাটা খেয়ে নাও। এই বলে লাবণী সেখান থেকে চলে যায়। এরপর একদিন রাতে লাবণী অরুণের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সুরেশ লাবণীর ফোন হাতে নিয়ে দেখে যে সেই ফোনে অরুণের ছবি ভর্তি। এটা দেখে সে খুবই অবাক হয়। পরের দিন সে লাবণীকে সেই ছবিগুলো দেখিয়ে এ বিষয়ে প্রশ্ন করে। এসব কি লাবণী? তোমার ফোনে দাদার ছবি কেন? তুমি রোজ দাদার ছবি দেখে ঘুমাও? আসল কথাটা কি ভালো করে খুলে বলো তো। আমি তো তোমাকে নিয়ে সন্দেহে পড়ে গেছি। এতে সন্দেহ করার কি আছে? তোমার দাদা আর আমি একই কলেজে পড়তাম। ফোনে যদি তার ছবি থেকেও থাকে তাতে এমন ক্ষতি কি আছে? ক্ষতি তো নেই, কিন্তু সন্দেহ তো এখানে আসছেই। আমি তোমার স্বামী, কই আমার ফটো বা আমাদের বিয়ের ফটো তো তোমার ফোনে নেই। আচ্ছা, তোমার এতদিনের পুরাতন কলেজের ফটোগুলো তুমি যত্ন করে গুছিয়ে রেখেছো। লাবণী বুঝতে পারে যে সুরেশের মনে তার প্রতি সন্দেহ ঢুকে গেছে। সে কথায় কথায় লাবণীকে সন্দেহ করত এবং তাকে চোখে চোখে রাখত। এর ফলে লাবণী আর সুরেশের কাছাকাছি হওয়ার সুযোগ পেত না। এই অসুবিধার জন্য লাবণী মনে মনে ঠিক করে যে সুরেশকে তার রাস্তা থেকে সরিয়ে দেবে। এজন্য সে একটি লরি ড্রাইভারের মালিককে টাকা দেয় এবং সুরেশের অ্যাক্সিডেন্ট করায়। অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে সুরেশ মারা যায়। এই ঘটনায় বাড়ির সবাই শোকাহত হয়, কিন্তু লাবণী মনে মনে খুবই তৃপ্তি পায়, কারণ তার পথের কাঁটা সরে গিয়েছিল। একদিন রেনুকা তার বাপের বাড়িতে যায়। সে মনে মনে ভাবে, ওহো, এতদিন পর আমি সুযোগ পেয়েছি অরুণকে এবারে কাছে পাওয়ার। আজকে যা করার করতেই হবে। এরপর সে সারা বাড়ি সুন্দর করে সাজায় এবং লাইট অফ করে দেয়। অরুণের বাড়ি ফেরার সময় হলে সে ঘরে ঢোকে এবং অন্ধকারে লাবণী তাকে জড়িয়ে ধরে। এমন সময় অরুণ বলে, আরে কি ব্যাপার, তুমি বাপের বাড়ি যাওনি? বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাই তো? ঠিক এমনই সময় আলো জ্বলে ওঠে এবং অরুণ রেনুকার জায়গায় লাবণীকে দেখে চমকে ওঠে এবং বলে, হে কি তুমি? আমি তো... থাক অরুণ, আর কিছু বলতে হবে না। তুমি অনেক টায়ার্ড আছো, এই নাও, এই জুসটা খেয়ে নাও। এই বলে সে জোর করে অরুণকে ঘুমের ওষুধ মেশানো সেই জুসটা খাইয়ে দেয়। জুস খেয়ে কয়েক মুহূর্তের মধ্যে অরুণ জ্ঞান হারায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অরুণ লক্ষ্য করে সে ও লাবণী এক বিছানায় শুয়ে আছে। লাবণী তার পাশে বসে বসে কাঁদছে। সে অরুণকে উঠতে দেখে বলে, অরুণ, হে তুমি কি করলে? কেন তুমি আমার এত বড় সর্বনাশটা করলে বলো? আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? এসব তুমি কি বলছো? না না, আমি কিছুই করিনি, কিছুই হয়নি আমাদের মধ্যে। আমি আমি এই মুহূর্তে বাড়ির সবাইকে তোমার আসল রূপ বলে দেব। তুমি কিভাবে আমাকে... এই বলে লাবণী কান্নাকাটি শুরু করে। যেহেতু অরুণের আগের রাতের কথা কিছুই মনে ছিল না, তাই সে নিজের উপরে ভরসাও করতে পারে না এবং লাবণীর কান্নাকাটি ও কথা শুনে সে ভয় পেয়ে যায় এবং সে লাবণীকে বলে, লাবণী, আমাকে ক্ষমা করে দাও, তুমি প্লিজ বাড়িতে এসব কথা কাউকে বলো না। এসব যদি বাড়িতে কেউ শোনে তাহলে আমি আর মুখ দেখাতেও পারবো না। লাবণী যা চেয়েছিল তাই হয়েছিল। এই ঘটনার পর থেকে লাবণী অরুণকে ব্ল্যাকমেল করা শুরু করে। এদিকে অরুণ এসব বিষয়ে কাউকেই কিছু বলতে পারত না। একদিন রেনুকা অরুণকে বলে, কি ব্যাপার বলো তো অরুণ, আজকাল আমি তোমাকে দেখছি তুমি খুব মনমরা হয়ে থাকো। আমার সঙ্গেও ঠিকঠাক ভাবে কথা বলো না। কোনো সমস্যা হয়েছে নাকি? এই অফিসে কিছু সমস্যা হয়েছে? আরে না না, কোনো সমস্যা নেই, আসলে কাজের এত প্রেসারে তাই জন্য ভালো করে কথা বলতেও পারছি না, এই আর কি। রেনুকা তাকে বারবার প্রশ্ন করে, কিন্তু অরুণ বারবার তার কথা এড়িয়ে যায়। এক মাস পর লাবণী অরুণের কাছে গিয়ে বলে, অরুণ, আমি যা ভয় করছিলাম তাই হয়ে গেছে। আমি মা হতে চলেছি। অরুণ, আমার গর্ভে যে সন্তানটা রয়েছে সেটা তোমার। এসব কি বলছো? না না, এ হতেই পারে না, আমি এসব বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে তো সত্যিটা পাল্টে যাবে না। আজকে তোমাকে আমাকে মন্দিরে গিয়ে বিয়ে করতেই হবে। আর তুমি যদি এরকম না করো, আমি তাহলে সবাইকে তোমার আসল রূপটা দেখিয়ে দেব। এভাবেই লাবণীর ব্ল্যাকমেলিং এ চাপে পড়ে অরুণ তাকে নিয়ে কাছাকাছি একটি মন্দিরে বিয়ে করে। বিয়ের পর তারা বাড়ি ফিরে আসে। তাদেরকে এভাবে বাড়িতে দেখে রেনুকার পায়ের তলার মাটি সরে যায় এবং সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, হে কি, তোমরা এসব কি করলে? তুমি আমার যাকে আমার সতীন বানিয়ে নিয়ে এসেছো। তুমি এটা আমার সাথে করতে পারলে? ছেলের কাণ্ড দেখে অরুণের মা শীতলা দেবীও অবাক হয়ে যান এবং বলেন, এসব কি? ছি 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 অরুণ, তুই তোর ভাইয়ের বিধবা বউকে বিয়ে করেছিস? এসব করার আগে তোর একবার এই বাড়ির মান সম্মানের কথা মনে হলো না? এই সমাজ আমি আর মুখ দেখাতে পারবো বল? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় পাপ করেছি।
আমি মাকড়সার জালের মতো এই জালটায় পুরো জড়িয়ে পড়েছি। এখান থেকে বেরোনোর কোনো পথও আমি দেখতে পাচ্ছি না। অরুণ তার মাকে কিছুতেই বলতে পারে না। ধীরে ধীরে লাবণী রেণুকাকে অরুণের ঘর এবং জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। রেণুকাও সারাদিন বাড়ির কাজ করত এবং মুখ বুজে সবকিছু সহ্য করত। এরই মাঝে লাবণীর জ্বর হয় এবং ডাক্তার তাকে রক্ত পরীক্ষা করতে বলে। কিন্তু হঠাৎ একদিন তাদের বাড়িতে পুলিশ আসে এবং বলে, আপনাদের মধ্যে লাবণী দেবীকে আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। কি অ্যারেস্ট করতে এসেছেন? আমার দোষ কি? এই দেখুন, এটা লাবণী ড্রাইভার, মানে আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছিলেন। একে চিনতে পারছেন তো? এসব আপনি কি বলছেন? আমি কেন একে চিনতে যাব? আমি একে চিনি না। চিনি না বললে তো হবে না লাবণী দেবী। আপনার স্বামীর মৃত্যুর পরের দিনই অরুণবাবুর ইনভেস্টিগেশনে আমাদের দায়িত্ব দিয়েছিল, আর সেদিন থেকে আমরা এই ব্যাপারটাকে খুঁজে যাচ্ছি। এতদিন পথ ধরা পড়েছে, আর সব সত্য কি উগলে দিয়েছেন? কিভাবে আপনি টাকা খেয়ে আপনার স্বামীকে এই পৃথিবী থেকে সরিয়েছেন, সেই জন্য আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই মেয়ে তো রাক্ষসী। হে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। অফিসার, একে সাজা দিন, যত কঠিন সাজা হয় একে দিন। এই বলে শীতলা দেবী কান্নাকাটি শুরু করেন। রেণুকা তার শাশুড়িকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। লাবণী, এতদিন পর আমি তোমার হাত থেকে বেরোতে পারলাম। তুমি কি ভেবেছো তুমি আমাকে নিজের জালে জড়িয়ে ব্ল্যাকমেল করে বিয়ে করেছো? তা আমি বাড়ির সকলকে আগে থাকতে জানিয়ে রেখেছি। আর তুমি যে মিথ্যে অপবাদ দিয়েছো আমার নামে, তার প্রমাণ তো হয়েছে। মনে আছে তুমি রক্ত পরীক্ষা করতে গিয়েছিলে? আমি ল্যাবে বলে তুমি প্রেগনেন্ট আছো কিনা সেটা বলে টেস্ট করিয়ে নিয়েছি, কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। এইবারে দেখলে তো নিজে কিভাবে মিথ্যে বলে নিজের জালেই জড়িয়ে পড়লে। এভাবে লাবণী ধরা পড়ে যায়, কিন্তু এবারে তার কাছে কোনো রকমের জবাব ছিল না। তাই সে চুপচাপ পুলিশের সঙ্গে চলে যায়। এদিকে অরুণ এবং রেণুকা আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করা শুরু করে। শোভন এবং পরম দুই ভাই। তারা হরিহরপুর নামক গ্রামের এক ধনী ব্যবসায়ীর ছেলে ছিল। সে সূত্রে তাদের অনেক টাকা পয়সা ছিল। শোভন খুবই চালাক ও চতুর ছিল, কিন্তু পরম একটু বোকা ধরনের ছেলে ছিল। বাবা মা মারা যাওয়ার পর শোভন এবং পরম বিয়ে করে। পরমের স্ত্রী রাধিকা একটি গরিব বাড়ির মেয়ে ছিল। সে খুবই শান্ত এবং নম্র স্বভাবের ছিল। অন্যদিকে শোভনের স্ত্রী মালতী খুবই অহংকারী এবং লোভী প্রকৃতির মেয়ে ছিল। বিয়ের পরেই সে তার স্বামীর কান ভাঙাতে শুরু করে। একদিন রাতে শোভন তাদের ব্যবসার লাভের টাকা গুনছিল এবং তার স্ত্রী মালতী তার পাশে বসেছিল। এমন সময় শোভন তার ছোট ভাইকে ডেকে বলে, পরম, এই পরম, কোথায় আছিস? এই মাসের হিসাবটা একবার দেখে যা। এ তুমি কি করছো? মাসের যা হিসাব হয়েছে তুমি বুঝে নাও, ওকে ডেকে বোঝাতে হবে কেন? আর তাছাড়া ও ব্যবসায় কি এমন করে? ওই তো লোকগুলোকে একটু দেখাশোনা করে, আসল কাজ তো তুমি করো নাকি? হ্যাঁ, সে কথা ঠিকই, কিন্তু ওর তো ব্যবসায় অংশ আছে। তাছাড়া এটা তো বাবার ব্যবসা ছিল। সে যার ব্যবসায়ী হোক না কেন, এখন তো মাথা তুমি। আমার কথা শোনো, এরকম ভুল করো না। ওকে অত মাথায় তুলে রাখলে পরবর্তীকালে দেখবে ওই তোমাকে ডুবিয়ে 5 জনের একজন হয়ে উঠেছে। মালতীর কথা শোভনের মনে ধরে এবং সে ঠিক করে এরপর থেকে সে পরমকে ব্যবসার হিসাব নিকাশ দেখাবে না। এভাবেই দিন কাটতে থাকে এবং মালতী শোভনকে পুরোপুরি নিজের বশে করে নেয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, কিন্তু মালতীর গর্ভে কোনো সন্তান আসে না। তারা এক ডাক্তারের কাছে যায় এবং চিকিৎসা করায়। সবকিছু দেখে শুনে ডাক্তার বলেন, শুনুন সোম বাবু, এটা বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু সত্যি বলতে আপনার স্ত্রী কখনোই মা হতে পারবে না। ওনার শরীরে সমস্যা আছে। কিন্তু এর কোনো উপায় নেই? চিকিৎসা অপারেশন কিছুতে কিছু করা গেলে আপনি করুন। আমায় ক্ষমা করবেন, এরকম কন্ডিশনে আমরা ওনাকে অপারেশন বা অন্যান্য চিকিৎসা করতে পারবো না। ডাক্তারের কথা শুনে শোভন এবং মালতী হতাশ হয়ে যায়। এদিকে পরমের স্ত্রী রাধিকা গর্ভবতী হয়। এই খবরে শোভন এবং মালতী অস্থির হয়ে যায় এবং মালতী বলে, দেখলে তো, তোমার ভাই সন্তান হবে, আর ওই সন্তান এই বাড়ির হুকুম চালাবে। না, আমি কিছুই হতে দেব না। আমি আজকেই ওদেরকে বাড়ি থেকে বার করে দেব। আমার কথা শোনো, ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে আর কি হবে বলো তো? তার থেকে বরং এক কাজ করো, তোমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে বলো যে সন্তান হবে তাকে আমাদেরকে দিয়ে দিতে। তার বদলে আমরা ওদেরকে এই বাড়িতে থাকতে দেব, খেতে দেব। এটা কি কম নাকি? মালতীর প্রস্তাবে শোভন রাজি হয়ে যায়। এরপর সে পরম ও রাধিকাকে ডেকে কথা বলে। এদিকে পরম এবং রাধিকা দুজনেই খুবই সরল এবং সাদাসিধে হওয়ায় তারা কোনো প্রতিবাদও করতে পারে না ও তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই 9 মাস কেটে যায় এবং এক ঝড়ের রাতে রাধিকার একটি মেয়ের সন্তান হয়। মেয়েকে জড়িয়ে ধরে রাধিকা কান্নাকাটি করতে থাকে। এমন সময় শোভন এবং মালতী আসে। শোভন বলে,
কই দেখি আপনার ছেলে কেমন আছে, ছেলেটাকে আমাদের দিয়ে দাও। দাদা রাধিকার তো ছেলে হয়নি, এ আমাদের একটাই মেয়ে। পরমের মুখে মেয়ের কথা শুনে শোভন এবং মালতী রেগে যায়, কারণ তাদের ছেলের প্রয়োজন ছিল। এদিকে তারা এটাও ঠিক করে রেখেছিল যে রাধিকা ও পরমের কোনো মেয়ে সন্তানকে তারা বাঁচিয়ে রাখবে না। এজন্য শোভন বলে, কি এ তুই কি বলছিস? তাহলে তো এই মেয়ে আমাদের কোনো কাজেরই না। আপনারা এভাবে বলবেন না, ওটা আমার মেয়ে, আমি ওকে মানুষ করব। শখ কম নয়, আমার মেয়ে আমি মানুষ করব। এই মেয়েকে তুই জন্ম দিয়েছিস ঠিক কথা, কিন্তু এই সমস্ত খরচ আমরা করেছি। তোমার ভালো মন্দ, খাওয়া দাওয়া, চিকিৎসা করা সব আমরা করেছি। এখন এই মেয়ে আমাদের, একে নিয়ে আমরা কি করব সেটা আমরাই দেখে নেব। মালতীর কথায় রাধিকা খুবই কান্নাকাটি করতে থাকে। পরম তার দাদা বৌদিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই তাদের কথা শোনে না। তারা দুজনে মিলে সেই মেয়েটিকে নদীতে ভাসিয়ে দেয় এবং এরপর তারা আবার পরমকে দ্বিতীয় বাচ্চার জন্য বলে। দেখতে দেখতে রাধিকা আবারও গর্ভবতী হয়। এবারে রাধিকার একসঙ্গে 5টি মেয়ে সন্তান হয়। এতগুলো মেয়ে হয়েছে দেখে রাধিকা খুব ভয় পেয়ে যায় এবং সে পরমকে বলে, শোনো, আমাদের এবারেও মেয়ে হয়েছে। তোমার দাদা বৌদি এসে যদি দেখে তাহলে এই মেয়েদেরকে ওরা মেরে ফেলবে। এক কাজ করি, চলো এই মেয়েগুলোকে আমরা কোথাও লুকিয়ে রেখে আসি, যে মরা বাচ্চা জন্মেছে। রাধিকার কথা অনুযায়ী তারা দুজনেই বাচ্চাগুলোকে নিয়ে মাঠের ধারে একটি ফুলকপি বাগানে রেখে আসে এবং শোভন ও মালতীকে বলে যে তাদের সন্তান মৃত জন্মেছে এবং তারা তাকে মাটিতে পুঁতে দিয়েছে। এভাবেই রাধিকা এতগুলো বাচ্চার জন্ম দেওয়ার পর রাধিকা খুবই অসুস্থ হয়ে যায়। তাকে দেখে মালতী শোভনকে বলে, শুনছো, রাধিকার অবস্থা খুব খারাপ। আমার মনে হয় ও আর সন্তানের জন্ম দিতে পারবে না। এখন ওদেরকে পুষে আর কি লাভ? তুমি এক কাজ করো, ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এরপর একদিন শোভন ও মালতী পরম ও রাধিকাকে ডেকে বলে, শোন পরম, অনেক হয়েছে, তোদের আর এই বাড়িতে রাখলে চলবে না। বাবার সম্পত্তি অল্প ছিল, তা থেকে আমি মাথা খাটিয়ে খাটিয়ে এই সম্পত্তিটাকে বড় করেছি। এখন এই সম্পত্তিতে তোর কোনো অধিকার নেই। কিন্তু দাদা আমি এই অবস্থায় বাড়ি ছেড়ে কোথায় যাব? তাছাড়া রাধিকারও শরীর খুব খারাপ। কোথায় থাকবি না থাকবি আমি ওসব কিছু জানি না, যেখানে খুশি থাক, শুধু এই বাড়িতেই তোরা থাকতে পারবি না। এরপর শোভন ও মালতী তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। গ্রামের লোকজন পরম এবং রাধিকাকে খুবই ভালোবাসতো, কিন্তু এদিকে তারা অত্যাচারী শোভন ও মালতীকেও খুব ভয় পেত। তাদের এই দুর্দশা দেখে তারা বলে, তোর বড় দাদা যেন দিনকে দিন পিশাচ হয়ে উঠেছে। তোর বাবার এত বড় সম্পত্তি থাকতেও তোকে ঘর থেকে বের করে দিল, আর তোরা দুজন এত সরল সাদা মানুষ একটু প্রতিবাদ পর্যন্ত করতে পারলি না। ওদের সঙ্গে এরা পেরে উঠতে পারবে বলো? দেখলে না ছোট বউয়ের বাচ্চাকে কেমন নদীতে ভাসিয়ে দিল। গ্রামবাসীরা কোনো কথা বলতে পারলো? তোরা চাইলে আমরা আমাদের স্বামীদেরকে বলে পুলিশে খবর দেব, ওরা তোদের দাদা বৌদিকে শাস্তি দেবে। এ কথা শুনে ভীতু পরম আরো ভয় পেয়ে যায়। সে কোনো কথা না বলে রাধিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে তারা সেই মাঠের ধারে ফুলকপি বাগানে একটি কুঁড়ে ঘর বানায়। তাদের খাওয়া পড়ার মতো টাকা পয়সা ছিল না। তারা অনেক কষ্টসিষ্ট করে দিন কাটাতে থাকে। ফুলকপি তুলে খেত এবং মেয়েগুলোকে ফুলকপির পাতা দিয়ে জামা তৈরি করে ঢেকে রাখতো, যা পরে তাদের অবিকল ফুলকপি বলেই মনে হতো। তাদেরকে দেখে পরম বলে, দেখো রাধিকা, আমাদের মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, ওদেরকে একেবারে ফুলকুমারী লাগছে। আজ আমরা এত গরিব যে আমাদের মেয়েদেরকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পর্যন্ত পারছি না। তুমি দুঃখ পেও না রাধিকা, উপরওয়ালা ঠিক আমাদের দিকে একদিন দেখবে, তখন আর ওদেরকে লুকিয়ে এইভাবে ফুলকপি বানিয়ে রাখতে হবে না। তারা কাউকে তাদের 5 মেয়ের ব্যাপারে কিছু সন্ধান দেয় না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মালতী ও শোভন মাঠে হাঁটতে বেরোয়। মাঠের ধারে কুঁড়েঘর দেখে মালতী বলে, আরে এখানে আবার কে এই বাড়িটা বানিয়ে রয়েছে, চলো তো গিয়ে দেখে আসি। এরপর তারা সামনে গিয়ে দেখে পরম এবং রাধিকা এবং তাদের সামনে 5টি বড় বড় ফুলকপি। এইসব দেখে মালতী বলে, দেখো দেখো তোমার ভাইয়ের কীর্তি দেখো, এখানে লুকিয়ে লুকিয়ে বাড়ি তৈরি করেছে আর বাগানের ফুলকপিগুলোকে চুরি করে নিয়ে এসেছে। সত্যিই তো, এত বড় বড় ফুলকপি চুরি করে লুকিয়ে লুকিয়ে খেয়ে যাচ্ছে। এরপর তারা দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেই ফুলকপিগুলোকে নিতে গিয়ে দেখে যে সেগুলো আসলে 5টি মেয়ে। এইসব দেখে শোভন এবং মালতী চমকে যায় এবং তাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না। এরপর মালতী বলে, আচ্ছা তাহলে আমাদের চোখের আড়ালে এসব করা হয়েছে। সেদিন আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছিল যে বাচ্চা মারা গেছে। দাঁড়াও, এগুলোরও ব্যবস্থা করছি। এরপর তারা স্বামী স্ত্রী সেখান থেকে চলে যায়। এদিকে রাধিকা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে যায় এবং গ্রামবাসীদেরকে সব ঘটনা বলে। গ্রামবাসীরা যে যার মতো করে লাঠি সোটা নিয়ে ছুটে আসে। তারা এসে দেখে শোভন এবং মালতী একটি ট্রাক্টর নিয়ে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসছে।
এদিকে গ্রামবাসীরাও তৈরি হয়েছিল। তাদেরকে দেখতে পেয়ে তারা সবাই ছুটে আসে এবং বলে, এই গ্রামে কি মানুষের চামড়া নেই? তোমরা দিনের পর দিন সাদা সিধে ছেলেটার উপর অত্যাচার করে এসেছিস, আবার এখন এদেরকে মারতে এসেছিস। তোরা কি ভেবেছিস গ্রামের মানুষরা সব অন্ধ? তারা কেউ তোদের অত্যাচারে প্রতিবাদ করতে পারবে না? গ্রামবাসীদের কথা শুনে তারা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ধরে নেয় ও তারপর শোভন ও মালতীকে খুবই মারধর করতে থাকে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর রাধিকা গ্রামবাসীদেরকে বলে, আপনারা আমাদের বড় উপকার করলেন, আজ আপনারা না থাকলে ওরা আমাদের মেয়েদেরকে মেরেই ফেলতো। আমরা তো অনেকদিন ধরেই তোমাদের সাহায্য করার জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু তোমরাই ওদের ভয়েতে আমাদের কিছু করতে দাওনি। যাক, এতদিন পর যে তোমরা একটু সাহসটাকে জুগিয়েছো, এটাই অনেক। হ্যাঁ ছোট বৌমা, সাহসটা মানুষের থাকা উচিত, না হলে এই পৃথিবীতে কেউ সুস্থভাবে বাঁচতে পারবে না। আজ এই সাহসটা প্রথম থেকে দেখালে তোমাদের প্রথম মেয়েটাও বেঁচে যেত। আপনারা ঠিকই বলেছেন, এবার আমাদের ভালো শিক্ষা হয়েছে। আমরা আর ওই অত্যাচারী মানুষগুলোর ভয়ে অন্যায়কে প্রশ্রয় দেব না। এই তো এইবারে মানিয়েছে, আমরাও তোমাদের সাথে আছি, ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা এবার তোমাদের বাড়িতে ফিরে যাও আর ছোট ছোট ফুলকপি মেয়েগুলোকেও নিয়ে যাও। আর শোনো, এবার থেকে ওদেরকে মানুষের মতো জামা কাপড় পরিও। এরপর থেকে রাধিকা এবং পরম তাদের বাড়িতে ফিরে আসে এবং তাদের 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।